তখনই আমার মনে হয়েছিল প্রফেসর ইউনূস হবে পরবর্তী রাষ্ট্রপ্রধান। আল্লাহর কি কাম, তার 1 বছরের মধ্যে উনি প্রধান উপদেষ্টা হইলেন। আমি আবার মনে করতেছি প্রফেসর ইউনূস কি পরবর্তী রাষ্ট্রপতি হইতেছেন? এটা প্রশ্ন, প্রস্তাব না। আসেন আমরা বুঝে দেখি উনি রাষ্ট্রপতি হইলে কি লাভ। এলাকায় এলাকায় বিএনপির লোকাল নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে, এটা আমি সংসদেও বলেছি। আমি সরকারকে বলবো এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো বিষয়টি আপনি দেখবেন, মনে রাখবেন, নাথিং গোজ আননোটিসড এন্ড আনপানিশড। আজকে আপনি যা করছেন একদিন আপনাকে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদের পদযাত্রা এখনো শেষ হয়নি, আরো যে অন্য জায়গায় হামলা হবে না কোনো নিশ্চয়তা নাই। করণীয়টা আসলে কি? শুধু প্রতিবাদী সীমাবদ্ধ? করণীয়তা ঘুরে দাঁড়াতে হবে, কোনো জায়গায় সার দিয়ে কথা বলা ঠিক হবে না। তারেক রহমান অলরেডি রাষ্ট্র চালাইতে ব্যর্থ হয়েছেন। এখন যতটুকু হবে রাষ্ট্র হলো নষ্টের দিকে যাবে। এখন আমাদেরকে বলবে তাহলে তারেক রহমান কি এখন গেলে একটা ইলেকটেড গভর্নমেন্ট হলো 4 মাস গিয়েছে, ওকে আরো 6 মাস সময় দিতে হবে, 2 বছর সময় দিতে হবে। আরে ভাই আপনার বুকেও ছুরি মারতেছে হলো এই সরকার, আর আপনি বলতেছেন আরো 2 বছর আমি ছুরি খাই মার। জনাব তারেক রহমান, আপনি কোন হরিদাস পাল যে আপনার পুলিশ বাহিনী দিয়ে আমাদের বিপ্লবীদেরকে আটকাইতে পারবেন না? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামী দিনগুলোতে যদি আপনার এই ধরনের কার্যক্রম চলে, জুলাই গণ অভ্যুত্থানের সকল সৈনিকেরা, শহীদ পরিবাররা, আহত জুলাই যোদ্ধারা আবার রাজপথে নেমে আসবে। যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের কিন্তু জীবনের মায়া নাই। বর্তমানে দেশের রাষ্ট্রপতির চেয়ারটা ফাঁকা। কে হতে যাচ্ছে আগামীর রাষ্ট্রপতি? সাধারণ জনগণ এখন শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আগামীর রাষ্ট্রপতির চেয়ারে বসাতে চান। জানি না সরকার আগামীর রাষ্ট্রপতির চেয়ারে কাকে বসাবে, কিন্তু সাধারণ জনগণের একটাই দাবি, আগামীর রাষ্ট্রপতির চেয়ারে ডক্টর ইউনূসকে দেখতে চাই। এজন্যই দেখতে চাই, ডক্টর ইউনূস মাত্র 2 বছর দেশ পরিচালনা করেছে, প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছে। সেই সময় যেইভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছে, যেইভাবে দেশকে পরিচালনা করেছে, তাতে সাধারণ জনগণের বোঝার বাকি নেই যে তিনি রাষ্ট্রপতি হলে দেশের ক্ষতি হবে না, বরং লাভ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায় ছিল, আপনারা সবাই ভালো করে জানেন, আমাদের দেশের পাশের দেশের দাদাবাবুদের একদম কবজা করে রেখেছিল। সীমান্তে কথা বলার সাহস পেত না পাশের দেশের দাদাবাবুরা। বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু কোনো ষড়যন্ত্রেই তারা সফল হতে পারেনি, বরং ব্যর্থ হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, যেই সময় আমরা দেখেছি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়নি, ঘন ঘন কারেন্ট যায়নি, সাধারণ জনগণ অনেক সুখ শান্তিতে বসবাস করেছে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা চলাকালীন আওয়ামী লীগ, ফেসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা একের পর এক দেশকে অশান্ত করার চেষ্টা করেছে, একের পর এক মিছিল দিয়েছে, একের পর এক রাস্তায় নেমে এসেছে, সব কিছু ট্যাগেল দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তারপরে ইলেকশন হলো, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেল এবং ক্ষমতায় বসলো জনাব তারেক রহমান। এখন জনাব তারেক রহমানের 5-6 মাসের ক্ষমতায় অনেকেই বলছে সে দেশ চালাতে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই জুলাই যোদ্ধাদের পদযাত্রায় বাধা প্রদান করছে ছাত্র দলের নেতাকর্মীরা। স্লোগান উঠছে, যেই পথে গিয়েছিল ছাত্রলীগ সেই পথেই যাচ্ছে ছাত্র দল। স্লোগান উঠছে, যেই পথে গিয়েছিল শেখ হাসিনা সেই পথেই নাকি যাচ্ছে বর্তমান সরকার তারেক রহমান। দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দর্শক, যখন এই ছাত্রলীগের কায়দায় ছাত্র দল জুলাই যোদ্ধাদের উপরে নতুন করে হামলা হাঙ্গামা শুরু করে দিয়েছে, তখন এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলে দিয়েছে, আমরা পিছু হটবো না, আমরা কথা বলেই যাব। এদিকে জুলাই যোদ্ধারা বলতেছে, আমরাও পিছু হটবো না, কথা বলেই যাব, তাতে জীবন দিতে হলে নতুন করে আবারও জীবন দেব। দর্শক, এই যাবতীয় বিষয় নিয়ে আজকের এপিসোডটি সাজানো, একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আজকের এপিসোডটি দেখতে হবে এবং শুনতে হবে, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাব। তার আগে বলবো আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। হাসিনা আমলে আমি একটা ভিডিও করছিলাম, প্রফেসর ইউনূসকে হাসিনারে হটাইতেছেন। তখন প্রফেসর ইউনূসে ইচ্ছা মতো বাম্বু দিতেছিল হাসিনা সরকার, মামলায় মামলায় জর্জরিত করে ফেলেছিল। 8 তলা বিল্ডিং এ উনারা হাঁটায় উঠাইছিল। আমারই তো 8 তলা বিল্ডিং এ হাঁটায় উঠাইলে খবর আছিল, আর উনার মতো বয়স্ক একজনের মুরব্বী মানুষের যদি 8 তলায় হাঁটায় উঠায়, তাহলে কেমন শাস্তি দেওয়া হয় চিন্তা করেন। তখনই আমার মনে হয়েছিল প্রফেসর ইউনূস হবে পরবর্তী রাষ্ট্রপ্রধান। আল্লাহর কি কাম, তার 1 বছরের মধ্যে উনি প্রধান উপদেষ্টা হইলেন। আমি আবার মনে করতেছি প্রফেসর ইউনূস কি পরবর্তী রাষ্ট্রপতি হইতেছেন? এটা প্রশ্ন, প্রস্তাব না। আসেন আমরা বুঝে দেখি উনি রাষ্ট্রপতি হইলে কি লাভ, আসলেই হইতেছেন কিনা। প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হলে খারাপ হয় না আমার বিবেচনায়। রাষ্ট্রপতি এই পদটা আমাদের দেশের জন্য আসলে কি, এটা বোঝার আগে আমরা পার্লামেন্টারি সিস্টেম যেখানে পয়দা হয়েছিল সে ইংল্যান্ডে যাই, তাছাড়া বুঝতে পারবো না। ইংল্যান্ডে পার্লামেন্ট আছে, তার উপরে কে? রাষ্ট্রপতি না রাজা।
ওই চেয়ারটায় আমরা ক্ষমতার চেয়ার ভাবে ভুল করি। ব্রিটিশ রাজা তো শাসন করে না, করে না, উনি বিল পাস করেন না, বাজেট বানান না, যুদ্ধ ঘোষণা করেন না। তাহলে উনি আসেন কেন? উনি আসেন কারণ রাষ্ট্রের একটা মুখ লাগে, নৈতিক মুখ লাগে, যে মুখটা কোনো দলের না। প্রধানমন্ত্রী তো সবাই ভোট দেয় না, অর্ধেক দেশের লোক তো ভোট দেয় না, এটাই নর্মাল, এটাই তার কাম। কিন্তু রাজা কারো শত্রু না, রাজা কারো বিরোধী না। যেই লোকটা লেবারে ভোট দিছে, যেই লোকটা টরিতে ভোট দিছে, দুইজনেরই একই রাজা। তো চেয়ারটা ক্ষমতার না, চেয়ারটা একটা ইউনিফাইং ঐক্যের চেয়ার। বাংলাদেশে আমরা এই জায়গাটা কোনোদিন ধরতে পারি নাই। 19 শতকে ওয়াল্টার বেজট এই নামে এক ব্রিটিশ লোক ইংলিশ কনস্টিটিউশন নিয়ে লিখে গেছেন। উনি কইছিলেন ব্রিটিশ সিস্টেমের দুইটা পার্ট, একটা ডিগনিফাইড পার্ট, মর্যাদার পার্ট, ওইটা রাজা, আর একটা এফিসিয়েন্ট পার্ট, কামের পার্ট, ওইটা ক্যাবিনেট, প্রধানমন্ত্রী। জনগণ ভালোবাসে প্রথমটারে, মর্যাদার, আর শাসিত হয় দ্বিতীয়টারে দিয়া। রাজার অধিকার তিনটা মাত্র: পরামর্শ পাওয়ার অধিকার, উৎসাহ দেওয়ার অধিকার, আর হুঁশিয়ার করার অধিকার। ব্যাস, এই তিনটা। এখন দেখেন বাংলাদেশে কি ঘটছে, আমরা দুইটা পার্ট এক লোকের গায়ে চাপাই দিছি। প্রধানমন্ত্রী একই লগে কামের পার্ট আর মর্যাদার পার্ট। রাষ্ট্রপতিরা উনি বানায় না, আসলে প্রধানমন্ত্রী বানায়, মানে উনি সরকার, উনি আবার জাতি। এর ফল কি হয়? ফল হইল প্রাইম মিনিস্টারের সমালোচনা মানে দেশের সমালোচনা, দলের সমালোচনা মানে মুক্তিযুদ্ধের সমালোচনা, নেতার সমালোচনা মানে রাষ্ট্রদ্রোহ। এটা কোনো লোকের বদমাইশি না, এটা সিস্টেমের গোড়ার গলদ। খালি চেয়ারটা যেই লোক খায় ফেলাইছে, ওই লোকটা এখন একই লগে প্রধানমন্ত্রী আর রাজা। আর আমাদের রাষ্ট্রপতি কার চাকরি করে? কেউ কইবেন আমাদের রাষ্ট্রপতি আছেন, কিন্তু তারা বানায় কে? তারা বানায় সংসদ, মানে সংসদের মেজরিটি মানে প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতি হইলেন ওই লোক যারা প্রধানমন্ত্রী নিজের হাতে বাছাই করছে, এবং যাকে দরকার হইলে বিদায় করতে পারেন। বদরুদ্দোজা চৌধুরীরা বিদায় করছিল না। এই লোক জাতির ঐক্যের প্রতীক কেমনে হয়? ওই তো নিজের একটা দলীয় নিয়োগ। পার্লামেন্টারি সিস্টেমে রাজার কাজ আমরা রাষ্ট্রপতি দিয়ে করতে চাইছি, এটা হয় না। দলীয় নিয়োগে রাষ্ট্রপতি কখনো রাজার সেই রোল প্লে করতে পারে না। পার্লামেন্টারি সিস্টেমে সেজন্যই রাজা যদি না থাকে, তাহলে রাজার একটা গায়ে বেশি আর খালি থেকে যায়। আমেরিকানরা কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির এই গ্যাঞ্জামটা বুঝেছিল, তাই ব্রিটিশ কলোনি থেকে রিপাবলিক হইলেও তারা পার্লামেন্টারি সিস্টেম নেয় নাই, প্রেসিডেন্সিয়াল সিস্টেম নিছে। জর্জ ওয়াশিংটনের নাকি রাজা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, সত্য মিথ্যা জানি না, উনি নাকি রাজি হন নাই। বেকুব একটা, শরতের বডিগার্ড এলে লাভ দিয়ে রাজি হয়ে যেত। একটা রাষ্ট্রে একটা ইউনিফাইং ক্যারেক্টার লাগে। শরতের বডিগার্ড 1971 আমাদের ইউনিফাইং ক্যারেক্টার ছিল, আমরা তার জাতেই যা কিছু বলি না কেন, কিন্তু উনি থাকতে পারেন নাই ইউনিফাইং ক্যারেক্টার। ওই সময় ওনার যে অথরিটি ছিল, এটা কোনো পদ না, উনি আসলেন ওই মুখ যেই মুখে 7.5 কোটি মানুষ নিজেদের রাষ্ট্রটারে দেখতে পেয়েছিল। কি বেকুবের একটা বেকুব! উনি সেটা হইতে চান নাই, রাষ্ট্রের ঐক্যের প্রতীক হইতে চান নাই, জনতার আকাঙ্ক্ষার মুখ হইতে চান না, উনি প্রাইম মিনিস্টার হইতে চাইছেন। নামি তাজউদ্দিনের কইছিলেন আমি কলে প্রাইম মিনিস্টার হবো। কিন্তু এই ইউনিফাইং ক্যারেক্টার আসলে চিরস্থায়ী হয় না, ওইটা একটা ধার করা জিনিস, মালিকানা না। যেদিন ওই ইউনিফাইং ক্যারেক্টার নিজেকে রাষ্ট্রের সমর্থক ভাবতে শুরু করে, ওই দিন থেকে ক্ষয় শুরু হয়ে যায়। হ্যাঁ, মুজিবের অনুসারে স্লোগান তুলেছিল আইনের শাসন না, নেতার শাসন চাই, মুজিবের শাসন চাই। এখানে তিনটা ভয়াবহ জিনিস ঘটে, এবং তিনটাই সিস্টেমিক, একটা অ্যাক্সিডেন্ট না। কি কি? এক নম্বর হইতেছে নৈতিক দায় শেষ হয়ে যায়, কারণ ডক্ট্রিনই কয় রাজা ভুল করতে পারে না, তাই না? ইংলিশ আইনে একটা সার্বভৌম দায় মুক্তি আছে, কিন্তু যেটা বাংলাদেশের রাষ্ট্রপতিও পায়, ওইটার গোড়া কিন্তু এইখানে। তাই এইখানে বাংলাদেশে সার্বভৌম দায় মুক্তিটা পদের গায়ে লাগানো থাকে, রাষ্ট্রপতির গায়ে লাগানো থাকে, কিন্তু ওইখানে সার্বভৌম দায় মুক্তিটা পদের গায়ে লাগানো থাকে, মানুষটার গায়ে না। আমরা ওইটা মানুষটার গায়ে লাগাই দিলাম, রাষ্ট্রপতির গায়ে লাগাই দিলাম। সেজন্য চুপ কয় না যে আমার নামে মামলা হবে, কি সর্বনাশ, 51 ধারা পয়রা দেখেন। হ্যাঁ, এর ফলে বাকশাল হয়, রক্ষী বাহিনী হয়, 74 দুর্ভিক্ষ হয়, কিন্তু এসব নিয়ে কোনো জবাব দিতে হয় না, কারণ জবাব দেওয়ার মানে হইলো উনি তো ভুল করতে পারেন না। আর ওইটা স্বীকার করলে এই ঐক্যটাই তো ভেঙে পড়ে। ভিন্ন মত রাষ্ট্রদ্রোহ হয়ে যায়। ভিন্ন মত মানে ঐক্যের শত্রু, তার মানে দেশের শত্রু। একবার রাজনীতিতে আপনি বন্ধু শত্রু খেলা বানায় ফেলাইলে বিরোধী দল আর বিরোধী দল থাকে না, তারা দুশ্মন হয়ে যায়। এই দুশ্মনরা আপনি ভোটে হারান না, দুশ্মনরা আপনি নাই করে দেন। এই জন্য দেখেন না এনসিপির উপরে চড়া হইতেছে বিএনপি, এই কারণে। সে তো দুশ্মন মনে করে, হ্যাঁ, দুশ্মনকে তো নাই করে দিতে হবে। আর কি, আর একটা হয় উত্তরাধিকারের একটা সংকট জন্ম নেয়। এটা সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ ঐক্যটা যদি ব্যক্তির ভিতরে থাকে, তাহলে ব্যক্তির লগে তো ওইটা মরে যাওয়ার কথা, তাই না? মরে যায়। ক্যারিশমা জিনিসটা উত্তরাধিকারে যায় না, ওইটা রক্তে প্রবাহিত হয় না, ওইটা পদবিতে বইয়া যায় না। তার মানে ক্যারিশমেটিক নেতার মরণের পরে সবসময় একটা শূন্যতা তৈরি হয়, ও আর শূন্যতা ভরতে হয় রক্তের দাবি, নয়তো বন্দুকের দাবি। হ্যাঁ, বুঝিস? সেই জন্যই বাংলাদেশে এই ডাইনাস্টি পলিটিক্স চলে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, মুজিব, তারপরে হাসিনা, তারপরে পুতুল। ইউনিফাইং ক্যারেক্টার এই জায়গায় পৌঁছাইলে ওটা জাতিরে বাঁচায় না, ওটা জাতিরে স্থবির করে ফেলে। ঐক্য তখন একটা জীবন্ত জিনিস থাকে না, এটা মূর্তি হয়ে যায়, এই যে মুজিবের মূর্তির মতো, আর ওই মূর্তি আর নড়ে না। তাইলে আদর্শ কিং এর ফাংশন, রাজার ফাংশনটা আসলে কি? খুব সোজা। সত্যিকারের ইউনিফাইং মানুষটা তিনটা কাজ করে। উনি নিজের প্রতীক হিসেবে ব্যবহার করতে দেন, কিন্তু সিদ্ধান্তটা প্রতিষ্ঠানের হাতে সাইডে দেন। উনি নিজের ক্ষমতারে ট্রানজিশনাল মনে করেন, পার্মানেন্ট মনে করেন না। মানে উনি জানেন ওটা তার না, ওটা তার হাতে গচ্ছিত, উনি আমানত রাখছেন। উনি রাজার মতো কাজ করেন, কিন্তু রাজতন্ত্র বানান না। আর উনি জানেন যে আমার কাজ ঐক্য তৈরি করা, আমার অমর করা না। আর যেদিন রাজা নিজেকে ঐক্যের উৎস না ভাইবা, ঐক্যের মালিক ভাবা শুরু করে, ঠিক ওই দিন থেকে ওই রাষ্ট্র এবং জাতির ক্ষয় শুরু হয়, আর ওই ইউনিফাইং ক্যারেক্টারেরও ক্ষয় শুরু হয়। মুজিবের ভাই শেষ হয়ে গেছে, ক্ষয়ে গেছে। আমরা একজনকে ইউনিফাইং ক্যারেক্টার বানাইতে পারতাম, কে সে? খালেদা জিয়া। উনার কাছে এই সুযোগটা ছিল যেটা মুজিবের ছিল, এবং মুজিব হারাইছেন। খালেদা জিয়া কথা কম কইতেন, ওইটা একটা সম্পদ, কারণ যিনি কম কথা কন তারা বেশি মানুষ নিজের মতো করে কল্পনা করতে পারে। উনি এর সাথে আমলে 7 বার অ্যারেস্ট হয়েছিলেন, ভোটে যান নাই, ভোটটা ভুয়া ছিল। ওই অনর ভাবটাই তারা একটা কিং ফাংশনের কাছাকাছি নিয়ে গেছিল। হাসিনা বিরোধী লড়াইয়ে আমরা একটা জাতির ঐক্যের মুখ কল্পনা করছিলাম খালেদা জিয়ার মধ্যে। উনি কোনো কাজে ছিলেন না, উনি কোনো নির্দেশ দিতেন না, উনি কোনো কিছু ঘোষণা করতেন না, উনি কোনো রাজনৈতিক কর্মসূচি দিতেন না, উনি কথাই বলতেন না। উনি অন্তরীণ ছিলেন, কিন্তু আমাদের প্রেরণা ছিলেন। সেই জন্যই 2024-এর 5 অগস্টে আমরা বন্দিশালা ভেঙ্গা সেই মুখ, সেই দৃষ্টি, সেই কায়াকে আমরা মুক্ত আকাশের নিচে আনছিলাম।
কিন্তু দুর্ভাগ্য সে আমানত আমরা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। আমরা ওনাকে সমগ্র বাংলার জন্য মাথা ছাতা করতে চাইছিলাম, পারি নাই। আর আগেই কথা তালা ওনারা নিয়ে গেছেন। যে মুখে ইনসাফ এবং হকের আলো দেখার কথা ছিল, সে মাতৃমুখ আমরা হারাই ফেলছি। আজ তিনি দুনিয়ার সব সীমানার ঊর্ধ্বে, নির্ভরতা সেই দৃষ্টি মিলছে মহাকালের প্রান্তে। বাইসা থাকলে কি হয়তো জানি না, বাইসা থাকলে আজকে ওনার দলের এই ফিতনা, এই জুলুম, এই দেখে নিজেই হয়তো ঘৃণায় মুখ ফেরাই নিতেন। যাই হোক, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, তাকে এই নোংরামি দেখতে হয় না। মহান সৃষ্টিকর্তা তাকে তার রহমতের ছায় শহীদের মর্যাদায় নিকটবর্তী আসনে অধিষ্ঠিত করেন। কিন্তু এই খালেদের জায়গা তো পুরোপুরি নেওয়া যাবে না। কিন্তু কিছুটা হলেও এই শূন্যতা পূরণের মতো একজনই আছেন যিনি দলের না, ইনি হচ্ছেন প্রফেসর ইউনূস। বিএনপির অনেকে মির্জা ফখরুলের কথা কইতেছে প্রেসিডেন্ট হিসেবে। আমি একটা ভোট করেছিলাম ফেসবুকে, এডিটর সাহেব একটু দেখান ভোটটা। প্রেসিডেন্ট হিসাবে মেজর হাফিজ পাইছেন ৭৫,০০০-এর বেশি ভোট, আর মির্জা ফখরুল পাইছেন ৯,৫০০-৯,৬০০-র মতো ভোট। মানে বুঝেছেন তো মির্জা ফখরুল কত অজনপ্রিয় নেতা। এখন এটা কইতে পারেন যে আপনার পাঠক দর্শকেরা দিছে, বাট আমার পাঠক দর্শকদের কাছে তো জনপ্রিয় হইতে হবে, তাই না? আমার পাঠক দর্শকের কাছে তো মির্জা হাফিজ জনপ্রিয় হয়েছে, তাই না? আমার মতে রাষ্ট্রপতির পথ নিয়ে আমরা চূড়ান্তভাবে রাজার মতো একটা ইউনিফাইং ক্যারেক্টার পাবো না বাংলাদেশে। ইউনূস হইলেও না। খালেদা জিয়ার শাসন 20 বছর আগে শেষ হয়েছিল, তার শাসনের স্থিতি ধূসর। কিন্তু প্রফেসর ইউনূস মাত্র কয়েক মাস আগে শাসন করছে। ইউনূস এখন ডিগনিফাইড পার্ট না, ওই যে মর্যাদার পার্ট না, এফিশিয়েন্ট পার্ট, কাজের পার্ট। মানে বেজর যেটা যুক্তি দিয়েছিলেন যে লোক শাসন করছে, বাজেট দিচ্ছে, পুলিশ চালাইছে, সিদ্ধান্ত নিছে, সে অনিবার্যভাবে অর্ধেক দেশের শত্রু হয়ে গেছে। এটা তারেক রহমানকে হতে হবে। তারেক রহমান যতই চেষ্টা করুক না কেন নিজের ইমেজ বাড়ানোর জন্য, কাল্ট ফিগার বাড়ানোর জন্য, এটা হবে না। ক্ষমতায় থাকলে এটাই সমস্যা। এটা তার দোষ না, এটা শাসন করলে এটা হয়। আপনি ক্ষমতায় মরিছেন, শাসন ক্ষমতায় থেকে জনপ্রিয় থাকা যায় না। রাজা ইউনিফাইং থাকতে পারে কারণ সে শাসন করে না। যে শাসন করছে তাকে পরে ইউনিফাইং বানানো যায় না। তাহলে আমাদের সামনে সমাধান কি? কেউ কইবেন যে ভাই তাইলে আমেরিকার মতো প্রেসিডেন্ট সিস্টেম চলে যায়, ওখানে তো প্রেসিডেন্ট ভোটে নির্বাচিত, ঠিক আছে। কিন্তু একটা কথা খেয়াল করেন, প্রেসিডেন্ট যদি ভোটে আসে তাইলে তো তারাও সবাই ভোট দেয় নাই। অর্ধেক দেশ তার বিপক্ষে ভোট দিচ্ছে, প্রায় অর্ধেক, তাই না? মানে উনি অর্ধেক দেশের শত্রুর, ঠিক প্রধানমন্ত্রীর মতোই। তাহলে লাভটা কি হইলো? লাভ আছে এটা, ওই অন্য জিনিসের লাভ আর কি। মানে আমাদের এখনকার রাষ্ট্রপতি একজন ভোটে আসার প্রেসিডেন্ট অনেক ভালো, সেকেন্ড ব্যালেন্স থাকে। ভোটে আসা প্রেসিডেন্ট, ভোটে আসা সংসদ, সংসদ আইন বানাবে, প্রেসিডেন্ট নির্বাহী হবে, পাওয়ারের ব্যালেন্স হয়, বেটার পাওয়ারের ব্যালেন্স হয় এখানে। সেই জন্য আমি প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পক্ষে মেলা কথা কইছি, এটা শুনে নাই। আর প্রেসিডেন্ট ভোটে নির্বাচিত হলে তো প্রধানমন্ত্রীর দয়া চেয়ারে বসে না, উনি বসছেন জনগণের ভোটে, তাই জন্য উনি প্রধানমন্ত্রী চাকর না। এটা বড় লাভ। বুঝতে হবে এটা ক্ষমতার সমস্যার সমাধান, ঐক্যের সমস্যার সমাধান না। প্রেসিডেন্ট নির্বাহী, উনি শাসন করেন, আর যে শাসন করে সে কোনোদিন ঐক্যের মুখ হইতে পারে না। সেই জন্য প্রেসিডেন্সিয়াল সিস্টেমে গেলেও ওই ঐক্যের চেয়ারটা কিন্তু খালি থেকে যায়। দুনিয়ার লোকে এই ঝামেলাটা ধরতে পারছে এবং কয়েকটা আলাদা আলাদা রাস্তায় এটার সমাধানের চেষ্টা করছে। আসেন একটা একটা করে দেখাই। ইরানে করছে একজন অভিভাবক, সুজাইছেন ভোটে যিনি আসবেন উনি তো দলের লোক, তো ঐক্য দিতে পারবেন না। তাইলে ভোটের উপরে একজন মানুষ বসাই যিনি ভোটের ভিতরে নাই, দলের ভিতরে নাই, ধর্মের দিক থেকে সবার উপরে, উনি হবেন জাতির অভিভাবক, সর্বোচ্চ ধর্মীয় নেতা। কাগজের জিনিসটা সুন্দর, কিন্তু বাস্তবে কি হলো? যে লোকের অভিভাবক বানানো হলো, উনি কিছুদিন পরে অভিভাবক থাকলেন না, উনি মালিক হয়ে গেলেন। কারণ ওনার উপরে তো কেউ নাই, তার ভোটে বিদায় করার কোনো রাস্তাও নাই, তার ভুল ধরার কোনো আদালত নাই। আর যে ঐক্যের লাইগা এই পুরো বন্দোবস্ত, ওই ঐক্যটা কি আসলো? আসে নাই তো। ইরানের একটা বিরাট অংশ অভিভাবকের বিরুদ্ধে ছিল এবং আছে। রাস্তায় বিশাল আন্দোলন হয়েছে, এই যুদ্ধ শুরুর আগে রক্ত ঝরছে, জীবন গেছে। মানে অভিভাবক বানাইলে একটা সম্ভাবনা থাকে অভিভাবক মালিক হয়ে যাবে, তার উপরে কোনো লাগাম না রাখলে এটা ঠেকানো যায় না। জার্মানি একটা চেষ্টা করছিল যে কোনো মুখের দরকার নাই, এটা প্রতিষ্ঠান বসা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি একদম উল্টা রাস্তায় আসলো। ওরা কইলো এটা মানুষের মুখের উপরে জাতির ঐক্য রাখাটাই তো বিপদ। হিটলারও তো একটা মুখিয়া ছিল, তাই না? তাইলে আমরা মুখটাই বাদ দিই। ওরা ঐক্যের অভিভাবকত্ব দিল একজন লোকের হাত থেকে তুলে নিয়ে সাংবিধানিক আদালতের হাতে। মানে কেউ সংবিধান মানলে কোনো রাজা এসে থামায় না, আদালত এসে থামায়। মুখটা মানুষের মুখ না, মুখটা কালো গাউনের মুখ, আদালতের মুখ, ন্যায়ের মুখ, ইনসাফের মুখ। এটা ভালো দিক আছে যে আদালত তো বুড়া হয় না, মরে না, ওই যে ছেলেপোলা হয় না আদালতের, তার চারপাশে চাটুকার জমে না। মানে আগে যে তিনটা বিপদের কথা কইছিলাম, দায় মুক্তি, ভিন্ন মত, উত্তরাধিকার, তিনটা এক লাফে চলে যায়। কিন্তু দুর্বলতা আছে, এই আদালতের জন্য মানুষ তো রাস্তায় নামে না। আগে কইছি মানুষ বিমূর্ত জিনিসের লাইগা মরতে যায় না। সেই জন্য এই মডেলে ঝুঁকি কম, কিন্তু আবেগও কম, টান কম। আবেগ তৈরি হয় না, আবেগ দরকার আছে রাষ্ট্রে। মালয়েশিয়া কি করছে? রাজা রাখো, কিন্তু রাজারে অস্থায়ী বানায় দাও। এটা একটা চালাক সমাধান। মানে মালয়েশিয়ার 9টা রাজ্যের 9 জন সুলতান আছে। এখন ওরা কি করছে? এই সুলতান 9 জনের ভিতর থেকে একজনের 5 বছরের লেগে গোটা দেশের রাজা বানায়। 5 বছর শেষ উনি নামে যান, আরেকজন বসেন পালাক পিরা। মানে দেখেন কি করলো, রাজা আছে কিন্তু রাজার মালিকানা নাই, চেয়ারটা আছে, ঐক্যের মুখটা আছে, রাজকীয় মর্যাদাও আছে, কিন্তু একটা লোক ওই চেয়ারটারে নিজের বাপের সম্পত্তি বানাতে পারে না, কারণ সে জানে 5 বছর পরে তারই উঠে যেতে হবে। এইটা দিয়ে ওরা এক ঢিলে 2 পাখি মারছে, ব্যক্তি পূজা মারছে। কারণ যেই লোকের মেয়াদ 5 বছর, তারে ঘিরে অমরত্বের গল্প বানানো যায় না। চাটুকারও জানে 5 বছর পর্যন্ত এই মানুষটা থাকবে না, কেউ না। তাই এর তেল দিয়ে লাভ নাই। উত্তরাধিকারের সংকটও যায়, কারণ পরের রাজাকে ওইটা আগে থেকে ঠিক করা আছে। রাজা মারা গেলে কোনো শূন্যতা তৈরি হয় না, কোনো রক্তের দাবি ওঠে না। হ্যাঁ, কেউ বন্দুক নিয়ে ঢুকে পড়ে না। হ্যাঁ, আমাদের রাজনৈতিক ইতিহাসে 2টা বড় আকাশটা জিনিস আছে, একটা ব্যক্তি পূজা আর উত্তরাধিকার। সাঁড়াশি চাপে তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন। বাইরের চাপ, ভেতরের চাপ। চাপগুলো কি কি আমি 1, 2, 3, 4 করে বলি। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জোরালো যে বিষয়টি সেটি হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট, সেই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি। প্রায় 300, 350 টাকা কেজি হচ্ছে কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা যেটাকে আমরা বলি। গ্যাসের সংকট এই মুহূর্তে গোটা বাংলাদেশে একটা মানে অস্থির পরিস্থিতি তৈরি করেছে। বহু পরিবারে দুবেলা রান্না হচ্ছে না, কোনো রকমে সামাল দেওয়া হচ্ছে।
এর প্রতিবাদে বাড়ির মহিলারা তারা থালা বাসন নিয়ে রাজপথে মিছিল করছেন এবং গত 15-20 দিন ধরে এই সংকট চলছে। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল সর্বত্র এক পরিস্থিতি, অর্থাৎ রান্নার গ্যাসের চরম সংকট, বাড়িতে চুলা জ্বলছে না এবং অরন্ধনের একটা কি বলা যায় যে মহামারী শুরু হয়েছে, এরকম একটা পরিস্থিতি যে ঘরে ঘরে অরন্ধন চলছে, তার কারণ গ্যাস নেই। আরও একটা বড় সমস্যা হচ্ছে পরিবহনের, বেসরকারি গাড়ি, সরকারি গাড়ি, বাস, অন্যান্য পরিবহন যেগুলি গ্যাসে চলে সেগুলিরও দেখা যাচ্ছে পাম্পে লম্বা লাইন, গাড়ির সারি, ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে গ্যাস কখন আসবে, কবে মিলবে। এবং এর ফলে যেটা হচ্ছে যে বহু মানুষকে অফিসে যেতে হচ্ছে হেঁটে, অফিস থেকে ফিরতে হচ্ছে হেঁটে, বাচ্চারা স্কুলের গাড়ি তাদের অচল, স্কুলের গাড়ি গ্যাসের অভাবে চলছে না, বাবা মাকে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসতে হচ্ছে হয় রিক্সায় বা হেঁটে। এই যে একটা অস্থির পরিস্থিতি চলছে, এর সঙ্গে চরম সংকট ডেকে এনেছে হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি। আজকে বাংলাদেশের একটি মিডিয়াতে একটি জেলার কাহিনী লেখা হয়েছে যেখানে বলা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে মাত্র 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে। তার ফলে অসহনীয় গরম এবং এমন পরিস্থিতি, বলছে যে হাসপাতালে পরিজনেরা রোগীর মাথার উপরে প্রেসক্রিপশন দিয়ে তারা হাওয়া দিচ্ছেন, এই রকম পরিস্থিতি। অর্থাৎ হাসপাতালও এই বিদ্যুৎহীনতা থেকে মুক্ত নয়। হাজার হাজার মানুষ চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন গত 10-15 দিন ধরে। এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে একটা গুরুতর অভিযোগ যে জুন মাসের পর থেকে প্রায় সকলেরই বিদ্যুতের বিল 2 গুণ 3 গুণ আসতে শুরু করেছে। অর্থাৎ যার 1000 টাকা বিল আসছিল দেখা যাচ্ছে তার 2000, 2500, 3000। আমি একজনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিলাম, তিনি বলছিলেন যে তার অ্যাভারেজে বিদ্যুতের মাসে বিল আসতো 2500 টাকা, কিন্তু গত মাসে তিনি সব মিলিয়ে 4 দফাতে প্রায় 8000 টাকা বিদ্যুতের বিল পে করেছেন। তার কারণ ওখানে হচ্ছে প্রিপেড, অর্থাৎ আগে টাকা দিয়ে বিদ্যুৎটা কিনতে হয়, সেই বিদ্যুৎ শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি ঘর অন্ধকার হয়ে যায়, এইরকম একটা পরিস্থিতি। এবং এর ফলে গোটা দেশ জুড়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, যার কোনো সুরাহা সরকার দিতে পারছে না। এই রকম পরিস্থিতি বেশ কিছু মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছেন যে মোহাম্মদ ইউনূসের সময়তেও একেবারে শুরুতে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেটাকেও ছাপিয়ে গিয়েছে তারেক রহমান সময় এইরকম একসঙ্গে 3-4টি মানে জনসাধারণের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত 3-4টি গুরুত্বপূর্ণ পরিষেবা নিয়ে এমন লেজেগোবরে অবস্থা সরকারের যে তারা কোনো সমাধান সূত্র দিতে পারছে না। বরং এই সময়তে কাজের কথাই তারেক রহমান বলছেন, কিন্তু সেগুলো কারো মনে ধরছে না। তিনি জাতির উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন দেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, কিন্তু অনেকে বলছেন যে খাওয়া দাওয়ায় যদি বন্ধ থাকে, গাড়ি ঘোড়ায় যদি না চলে, মানুষ যদি ঘরে বন্দী হয়ে থাকে, তাহলে দেশে আর নোংরা হবে কোত্থেকে। ফলে এই যে পরিচ্ছন্নতার বার্তা তারেক রহমান এখন দিচ্ছেন, এটা নিয়েও অনেকে উপহাস করছেন যে আমরা নোংরা করার জন্য কিন্তু মিনিমাম কতগুলো বিষয় দরকার হয়। হোটেল রেস্তোরাঁতে খাবারের আকাল, সেখানেও গ্যাসের সংকট। ফলে একটা চরম পরিস্থিতি, অরাজক পরিস্থিতি, অস্থির পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করছে, যেটা মানুষের কাছে প্রত্যাশিত ছিল না। তার কারণ একটি নির্বাচিত সরকার এলে পরে দেশের হাল ফিরবে, এইটা অনেকেই প্রত্যাশা করেছিলেন। কিন্তু 5 মাস পেরিয়ে দেখা যাচ্ছে যে পরিস্থিতি আরও গুরুতর হয়ে গিয়েছে এবং শত শত কলকারখানা বন্ধ, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছেন। মালিকদের কপালে হাত, তারা মাথায় হাত দিচ্ছেন, কপালে হাত দিচ্ছেন, কপাল চাপড়াচ্ছেন যে কিভাবে এই পরিস্থিতি তারা সামাল দেবেন। তার কারণ বিদ্যুতের অভাবে কলকারখানা চালানো যাচ্ছে না। বাংলাদেশের অর্থনীতির একটা বড় জায়গা হচ্ছে গার্মেন্ট সেক্টর। সেই গার্মেন্ট সেক্টরে দেখা যাচ্ছে যে শত শত কলকারখানা দিনের পর দিন ধরে বন্ধ, কারণ শ্রমিকরা এসে ফিরে যাচ্ছে, কারণ বিদ্যুৎ নেই। অন্যান্য শিল্পেও একই পরিস্থিতি। বাংলাদেশ এমনিতেই শিল্পে খুব উন্নত নয়, কিন্তু কৃষিজাত পণ্যের অর্থাৎ কৃষি শিল্পের যে জায়গাগুলি, সেখানেও বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। তার ফলে অসংখ্য মানে কয়েক লক্ষ মানুষ এই মুহূর্তে কর্মহীন। তাদের দৈনন্দিন মানে মিনিমাম যে ন্যূনতম সংসার চালানোর যে অর্থটুকু, সেটুকুও তারা সংগ্রহ করতে পারছেন না। এইরকম একটা পরিস্থিতি। এইরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ সফরে 3 দিনের জন্য গিয়েছিলেন সার্জিও গর। সার্জিও গর ভারতে মার্কিন রাষ্ট্রদূত, কিন্তু একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত। এবং ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্জিও গোরের এক ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক, তারা অত্যন্ত একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে একে অপরকে জানেন এবং সেই কারণেই সার্জিও গোরকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের মতো একটা বড় দেশে তিনি অ্যাম্বাসাডার, আবার একই সঙ্গে বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে সমস্ত দেশগুলি আছে, এই সব দেশগুলির জন্য তিনি একজন বিশেষ দূত হিসেবে কাজ করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারতের মার্কিন রাষ্ট্রদূতের চোখ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ পরিস্থিতিকেও দেখবেন। এই যে 3 দিনের সফর, এই 3 দিনের সফরও কিন্তু তারেক রহমানের সরকারের সামনে একটা বড় চাপ বা একটা বড় অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে। প্রথমত সার্জিও গোর ঢাকায় পৌঁছানোর পর দেখা গেল যে তার কর্মসূচি যেটা ঘোষণা করা হয়েছিল তার সম্পূর্ণ ওলটপালট হয়ে গিয়েছে। বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার একটি নৈশভোজের কথা ছিল প্রথম দিনের সফরের প্রথম দিনে, সেটি বাতিল হয়। নৈশভোজের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলে মানে হাজির থাকবেন, তার সম্মানেই সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, সেটিও তারা বাতিল করে। অর্থাৎ এগুলি বাতিল হয়। বাংলাদেশের অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক হওয়ার কথা ছিল সেগুলি বাতিল হয়। কিন্তু অদ্ভুতভাবে সার্জিও গোর এমন দুজনের সঙ্গে বৈঠক করেছেন যেটা বাংলাদেশ সরকারকে চরম চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। তার মধ্যে একটি দ্য ওয়ালের এক্সক্লুসিভ স্টোরি, যেটা বৈঠকের দিন ওয়ালে সন্ধ্যেবেলা যে খবরটি করা হয়েছিল যে
ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তার সঙ্গে বৈঠক করেছেন সার্জিও গোর, অর্থাৎ সার্জিও গোর তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং দীনেশ ত্রিবেদী তার সঙ্গে প্রায় 1 ঘন্টা একটি হোটেলে বৈঠক করেছেন। এই বৈঠক কী নিয়ে হয়েছে কেউ জানে না, কিন্তু এটা ঠিক যে বাংলাদেশের মাটিতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত যখন সেদেশে কর্মরত ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেন, তখন অবশ্যই সেটা বর্তমান সরকারের জন্য একটি বিশেষ বার্তা। অর্থাৎ তারেক রহমানকে এই বার্তা দেওয়া হলো, বা বাংলাদেশ সরকারকে এই বার্তা দেওয়া হলো যে বাংলাদেশটাকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই ভারতের চোখ দিয়ে দেখা শুরু করেছে, যা তারা অতীতে করছিল। ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বে একবার কথা এই প্রসঙ্গে বলেও ছিলেন যে বাংলাদেশকে তিনি নরেন্দ্র মোদীর চোখ দিয়ে দেখবেন। এখন দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর যিনি দূত বাংলাদেশে, প্রতিনিধি যিনি বাংলাদেশে, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দূত একান্তে বৈঠক করলেন, যেগুলি এই বৈঠকে তার এই সফরসূচিতে ছিল না। এছাড়া সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের নেতা, তার সঙ্গেও সার্জিও গোরের বৈঠক হয়েছে বলে খবর। যদিও এই বৈঠকটির কথা কিন্তু সরকারিভাবে কোনো পক্ষই স্বীকার করছে না, কিন্তু ঢাকার কূটনৈতিক এবং প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বড় অংশ বলছে যে এই বৈঠকটিও হয়েছে, অর্থাৎ সাবের হোসেন চৌধুরী তিনিও সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে গিয়ে আওয়ামী লীগের প্রথম সারির নেতার সঙ্গে বৈঠকের বিষয়টি, এটাকেও কিন্তু বাংলাদেশ সরকারের জন্য একটা অন্যরকম এবং একটা নেতিবাচক বার্তা বলেই অনেকে মনে করছেন। সাবের হোসেন চৌধুরী তিনি একটা সময় তাকে আওয়ামী লীগের একটি বিরুদ্ধ পক্ষ হিসেবে দেখানো হচ্ছিল, কিন্তু বিগত কয়েক মাসের পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে তিনি এখন বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনার নির্দেশ মতোই তিনি কাজ করছেন। এর আগে ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা, অ্যাম্বাসাডাররা, রাষ্ট্রদূতেরা, তারা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন, তারা তার বাড়িতে গিয়েছিলেন। সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন রাজনীতিবিদ এবং আওয়ামী লীগেও তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার সঙ্গে সার্জিও গোরের মতো এরকম একজন ওজনদার কূটনীতিক, যিনি ডোনাল্ড ট্রাম্পের তরফে মধ্য ও দক্ষিণ এশিয়ার বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন এবং ভারতের রাষ্ট্রদূত, তার এই বৈঠক যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে তিনি এবছরই বাংলাদেশে ফিরে যাবেন, অর্থাৎ তার নিজের দেশে ফিরবেন এবং সেটা ম্যাক্সিমাম ডিসেম্বর 2026 পর্যন্ত বিলম্বিত হতে পারে, এর মধ্যেই তিনি ফিরে যাবেন। এখন জানা যাচ্ছে যে আরও অনেক আগেই তিনি ফিরে যেতে পারেন। এই রকম একটা আলোচনা বা পরিমণ্ডলের মধ্যে যখন এই বিষয়টি, অর্থাৎ সার্জিও গোর ভারতের হাই কমিশনার ঢাকার মাটিতে বসে ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন এবং আওয়ামী লীগের নেতার সঙ্গে বৈঠক করেছেন, এটা অবশ্যই সকলেই একমত যে এটা তারেক রহমানের সরকারের প্রতি মার্কিন প্রশাসনের তরফে একটা বিশেষ বার্তা, যে সমঝে চলার বার্তা, বা তারা মনে করছে যে এটা তারেক রহমানকে বুঝিয়ে দেওয়া হলো যে তার এই 5 মাসের শাসনকালটা মার্কিন প্রশাসনের জন্য যথেষ্ট, তারা এই ব্যাপারে খুব একটা খুশি নয়। আরও একটি বিষয় এই প্রসঙ্গে আলোচনায় বারে বারে ঘুরে আসছে, সেটি হচ্ছে যে সার্জিও গোর তিনি শুধুমাত্র যে বাংলাদেশের দুজন ক্যাবিনেট মিনিস্টার, অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেছেন তাই শুধু নয়, এই বৈঠকে গিয়ে তিনি কিন্তু, বা এই সফরে গিয়ে তিনি কিন্তু বাংলাদেশের প্রধান দুই যে বিরোধী দল, অর্থাৎ জামায়াত ইসলামী এবং এনসিপি, তাদের সঙ্গেও তিনি কোনো বৈঠক করেননি। আবার এটাও দেখার যে বিএনপিরও রাজনৈতিক নেতৃত্ব বলে আলাদা কারোর সঙ্গে তিনি বৈঠক করেননি, তিনি শুধুমাত্র সরকারি পর্যায়ে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং তার আগে বিদেশমন্ত্রী খলিলুর রহমান এবং তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিদেশ প্রতিমন্ত্রী সামা ওয়ায়েদ, এদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বিএনপি নেতৃত্ববৃন্দের সঙ্গে কোনো বৈঠক তার কর্মসূচিতে ছিল না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করেননি। কিন্তু এটাও আবার শোনা যাচ্ছে যে শুধু আওয়ামী লীগ নয়, এখন বাংলাদেশ সংসদের সদস্য নেই এমন একটি দল, আওয়ামী লীগ বাদে এরকম আরও একটি দলের এক নেতার সঙ্গেও সার্জিও গোরের বৈঠক হয়েছে। কিন্তু যেটা আমি বলছিলাম যে এই বৈঠকগুলির কথা কখনোই স্বীকার করা হচ্ছে না সরকারি তরফে, কিন্তু দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের বিষয়টি পরবর্তীকালে সরকারিভাবে স্বীকার না করা হলেও অস্বীকারও করা হয়নি। যেমন দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।